ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আসলে ভীষণ ভালো আছো। বাইরে একটু বৃষ্টি পড়ছে, তাই না? তো চাপ নেওয়ার কিছু নেই। মাধ্যমিক দিতে গেলে রোদ জল ঝড় সব কিছু উপেক্ষা করেই লড়াই করতে হয়, এটাই তো আমরা জানি। তো চলো, তোমাদের তো মাধ্যমিক 2025। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দারুণ দারুণ রেসপন্স করছো। লড়াইয়ের জন্য তোমরা প্রস্তুত, যেটাতে আমার ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি মিশন 100 যে গ্রুপটা আমি তৈরি করেছি, সেখানে যে 12-13 জন আছো আর কি। তো প্রত্যেকেই এ বলে তো আমায় দেখ, ও বলে তো আমায় দেখ। তার মধ্যেও কিছু আমার স্নেহের ছাত্র ছাত্রী নিষ্ক্রিয় হয়ে আছে। তারা আর কিছু নয়, ব্যাপারটা ওয়াচ করছে যে ঘটনাটা কি ঘটছে। অ্যাকচুয়ালি সমস্যাটা বলতে যে যারা আমার স্কুলের আছো, তারা তো অলরেডি আমাকে চেনো। তারা আমার ভাষা জানো, তারা আমার কোড জানো, তারা আমার টেকনিক জানো, তারা ছোটোর থেকে আমাকে দেখে আসছো। তাহলে আমি কি বলতে চাইছি তারা ইজিলি বুঝতে পেরে যাচ্ছে। আর যারা বাইরে স্কুল থেকে গ্রুপটাতে আছো, তাদের অসুবিধা হচ্ছে কি, না, তারা আমার ভাষাগুলো বুঝতে পারছে না, মানে স্যার কি বলতে চাইছে। কিন্তু এটাই আমার স্কুলের ছেলেমেয়েদের প্লাস পয়েন্ট হয়ে আছে। বাট তোমাদেরকে তৈরি করে নেওয়ার দায়িত্ব কিন্তু আমার। যেহেতু দায়িত্ব আমি নিয়েছি, তৈরি আমিই করব, তোমাদের চাপ নেওয়ার কিছু নেই। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা 1 মাস যখন আমার টাচে থাকবে, 1 মাস পরে তোমরা মহেশ্বর স্যারের শ্বাস প্রশ্বাসটাও বুঝে যাবে যে স্যার কি বলতে চাইছে, এই কোশ্চেনটার কি মিনিং। তো গতকালকে যে এক্সামটা নিয়েছিলাম, সেই এক্সামে একটা আমি লাস্ট কোশ্চেন দিয়েছিলাম, সেই কোশ্চেনটার উত্তর কেউই লিখতে পারোনি। অ্যাকচুয়ালি কোশ্চেনটা হচ্ছে হাই লেভেলের কোশ্চেন। আমি তোমাদেরকে ওগুলো এখনও শেখাইনি। আমি আগে শেখাবো, তারপরে কোশ্চেনটা আমি জাস্ট একটা টোপ দিলাম, দেখলাম যে কে কত ভালো খেলছো কোশ্চেনটাকে নিয়ে। দেখলাম কেউই খেলতে পারোনি, আসলে সেই লেভেলের হতে পারেনি। এরপরে হচ্ছে তোমাদের এক্সাম নিয়ে 2-4টে কথা বলে দিই। তোমরা যে এক্সামগুলো দিচ্ছ না, তোমাদের অ্যান্সারের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি 60% মার্কস পাওয়ার উপযুক্ত। মানে 38 পেতে গেলে যে লড়াইটা করতে হয়, সেই লড়াইটা জন্য অনেকটাই কষ্ট করতে হয়। দেখো 60-50 এগুলো এভারেজ মার্কস, এগুলো নিয়ে মাথা ঘামায় না। ধরো অ্যাজ এ এক্সামিনার বা দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলছি তোমাদেরকে কয়েকটা কথা, যে মাধ্যমিকে যে 50 পাচ্ছে না, সেই খাতাগুলোর দিকে আমরা তাকাই না। যে খাতাটাতে 80 পাচ্ছে, সেই খাতাটা আমরা ছেড়েও দিই না। অর্থাৎ ধরো খাতা দেখতে দেখতে কেউ 50 পেলো, নো ম্যাটার, ঠিক আছে। কিন্তু কেউ 80 পেলো, সেই খাতাটাকে আমি আবার রিভিশনের জন্য রেখে দেবো। অর্থাৎ খাতাটাকে আমি ভালো করে দেখব। এই কথাটা আমি কেন বারবার বলছি না, এই কথাটা তোমাদেরকে আমি এই কারণেই বলছি, যাতে তোমাদের সেই কোয়ালিটি, মনে রাখবে, খাতার মধ্যে কোয়ান্টিটি নয়, আমি প্রচুর লিখে আসবো এরকম ব্যাপারটা নয়। খাতার মধ্যে কোয়ালিটি থাকতে হবে। অর্থাৎ তুমি যা লিখছো তার মধ্যে যেন অন্যেরা কেউ সেরকম লিখছে না, নতুনত্ব থাকতে হবে। আমি তোমাদেরকে একটা কথা বলে দেখেছো যে প্রত্যেক বছর আমি নোটস চেঞ্জ করি। কেন করি? এই নতুনত্বের জন্য। অর্থাৎ যে জায়গায় খাতাটা যাচ্ছে, উনি যেন বারবার একই ধাঁচের নোটস না পান, একই স্টাইলের নোটস না পান, প্রত্যেকবারই যেন কিছু না কিছু নতুন থাকে। আর এই এক্সপেরিমেন্টটা আমি করতেই থাকি। তো চলো, বেশি কথায় কথা বাড়ে। এই জ্ঞানগুলো টোল ফ্রি জ্ঞান যাকে বলে, এই টোল ফ্রি জ্ঞানগুলো আমি তোমাদেরকে দিতেই থাকবো এবং তোমরা আমার কাছ থেকে শুনতেই থাকবে। তো চলো, ট্রাস্ট মি, আমি আগেই বলেছি, আমি বিশ্বাস করো এবং আমার হাতটা শক্ত করে ধরো। দেখো, আমি তোমাদেরকে টেনে হিজড়ে ঠিক নিয়ে চলে যাব, যেটা তোমাদের টার্গেট, আমি ঠিক নিয়ে যাব। শুধু দেখো, তোমরা কে কোথায় কি পড়ছো আমার জানার দরকার নেই। শুধু আমি যে কাজগুলো দেবো, সেই কাজগুলো তোমরা সারা দিনের মধ্যে 15 মিনিট বের করবে। 15 মিনিট বের করে কাজগুলো করবে, আর কিচ্ছু করতে হবে না তোমাদেরকে। তোমরা শুধু আমি যেমন বলে যাব সেই অনুযায়ী অন্ধের মতো হাঁটতে থাকো, বাকিটা আমি বুঝে নেব। ক্লিয়ার? তো চলো, জ্ঞানচক্ষু থেকে আমরা এমসিকিউ করিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে এসএ কিউ প্রিপারেশন। এসএ কিউ কিভাবে লিখবো? তোমাদের প্রথমেই যে ভুলটা তোমরা করো,
যে কোনো একটা কবির নামের ক্ষেত্রে বা যে কোনো একটা গল্পকারের নামের ক্ষেত্রে বিশ্ববরেণ্য কবি, বিশিষ্ট সাহিত্যিক, অমুক তুসুক, মনে রাখবে এসিটিতে একটা ওয়ার্ড বেশি মানে তোমার মূল উত্তর লেখাতে একটা ওয়ার্ড কমে গেল। কোনো রকম কোনো বিশেষণ দেওয়ার কোনো দরকার নেই, কোনো জায়গায় কোনো বিশেষণ থাকবে না। আশাপূর্ণা দেবী প্লেন লেখা থাকবে, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে বিশিষ্ট সাহিত্যিক, বিশিষ্ট সাহিত্যশিল্পী, বিশিষ্ট সমাজসেবী, তোমার কাছ থেকে কেউ জানতে খুঁজেছে? আমরা কি করি কোথায় কোথায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কেন? সারা জীবনে কি কাজী নজরুল ইসলাম একাই বিদ্রোহ করেছিল? আর বিশ্বকবি কি শুধু রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ শুধু বিশ্বে ছিলেন, বাকি সবাই বাইরে। এরকম কোনো কন্ট্রোভার্সিয়াল, এগুলো প্রাচীন যুগে ছিল, যখন 1980 সাল, 85 সাল, 90 সাল তখন ছিল, এগুলো 2000 সাল পর্যন্ত ছিল। তোমরা আধুনিক যুগের ছেলে মেয়ে, তোমরা কি লিখবে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটা, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প। কোনো রকম কোনো কবির নামে বা কবির নামের আগে বা কোনো গল্প লেখিকার নামে আগে বা কোনো, ধরো অনেকে লিখছো তোমরা অসুখের জন্য বিশিষ্ট চিলিয়ান কবি, তোমার বইয়ে কোথাও লেখা আছে চিলিয়ান কবি? কেন তুমি লিখতে হবে চিলিয়ান কবি? কেন বিশিষ্ট শব্দ প্রয়োগ করতে হবে? কবি সে বিশিষ্ট, আমরা সবাই জানি, ওটা আমরা বুঝে নেব। পাবলো নেরুদা, প্লেন পাবলো নেরুদা। কারণ তুমি ওখানটায় বিশিষ্ট চিলিয়ান কবি যখন লিখতে যাবে, তোমার কবিতার মধ্যে তো চিলিয়ান কবি লেখা নেই, পাবলো নেরুদা লেখা আছে। চিলিয়ান কবি তুমি জানো, আমি জানি, আমরা সবাই জানি। তুমি 1 নম্বরে এসিটিতে চিলিয়ান লিখলে কি তোমাকে একের জায়গায় 2 দেওয়া হবে? হবে না। কিন্তু তুমি পাবলো নেরুদার জায়গায় যদি পাবলো লিখে দিয়ে নেরুদা না লেখো, তোমার মার্কস কিন্তু কেটে নেওয়া হবে। কেন কাটবো না তুমি বলো? তোমার কাছে আমি জানতে চেয়েছি সে কোন দেশীয় কবি, জানতে তো আমি চাইনি। তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে, তুমি ওই বিশিষ্ট চিলিয়ান কবি লিখতে যে যে দুটো ওয়ার্ড খরচা করে দিয়েছো, সেই দুটো ওয়ার্ডকে যখন তুমি অ্যান্সারে লিখতে যাবে, তোমার নোটসটা 30টা শব্দ হয়ে যাবে। তখন তো আমি 0.5 কেটে নেবো না, অর্থাৎ হাফ তো আমি কাটবো। তোমার 20টা শব্দ বরাদ্দ, তুমি 30টা লিখেছো, আমি কেন 10টা শব্দ এক্সট্রা পড়বো? কেন? হোয়াই? তোমার 10টা শব্দ পড়ার জন্য সময় ব্যয় আমি কেন করব? আমি কেন পড়বো? তোমার এক্সট্রা উত্তরটা আগে তুমি এটা জবাব দাও। তাই কোনো কবির নামের আগে বিশিষ্ট অমুক সাহিত্যিক, শিশু সাহিত্যিক, প্রখ্যাত সাহিত্যধর্মী, বড় বড় অলংকার, বড় বড় উপমা, বড় বড় বিশেষণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্লেন কবির নাম লেখো আর সহজ সরল লিখো। এসিটি সহজ সরল লিখো, দেখো কত ইজিলি হবে। দেখো তো, দেখো জ্ঞানচক্ষু থেকে যে ইম্পর্টেন্ট এসিটিগুলো তোমাদেরকে দিচ্ছি আমি, এর বাইরে মাধ্যমিকের কোশ্চেন হবে না, আমি গ্যারেন্টি দিয়ে বললাম এটা। স্যার আপনি গ্যারেন্টি দিচ্ছেন? একদম গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি 2025 সালে এই কোশ্চেনগুলো মিলিয়ে নেবে, যে এর বাইরে কোশ্চেন হবে না। শুধু 2025 সালে কেন, তোমার যে স্কুলে সামেটিভগুলো হবে না, ফার্স্ট সামেটিভ এপ্রিলে, সেকেন্ড সামেটিভ ওই জুলাই আগস্ট করে হবে, জুলাই আগস্ট করে, আর থার্ড সামেটিভ অর্থাৎ টেস্ট হবে, তো টেস্ট হবে তোমাদের নভেম্বর ডিসেম্বর করে। তুমি মিলিয়ে নেবে, এর মধ্যে এসএটি থাকবে। জ্ঞানচক্ষু থেকে যে এসএটি পড়বে, এই কোশ্চেনগুলোর বাইরে এসএটি হবে না, কারণ এর বাইরে ইম্পর্টেন্ট এসএটি হয় না। তো দেখো প্রথম কোশ্চেন কি, নতুন মেসোকে দেখে জানলো সেটা কি? জানলো হয়েছে। আমি জাস্ট উত্তরটা বলে দিচ্ছি, তোমরা আগে বোঝ করে নেবে যে উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। মনে রাখবে এসএটিতে মূল গল্পগ্রন্থের নাম লেখার দরকার নেই, অর্থাৎ কুমকুম গল্পগ্রন্থ এসব লেখার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। শুধু একটা কাজ করবে এখানে, আমরা কি করছি দেখো, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের উৎস তো কুমকুম গল্প, এটা তো তোমাদের কুমকুম লেখার দরকার নেই। আশাপূর্ণা দেবী লেখার পরে তার জন্মসালটা আর মৃত্যু সালটা দিয়ে দিবে ব্যাকেটে, যদি পারো। স্যার যদি না দিতে পারি কি হবে? কিছুই হবে না, কোনো প্রবলেমই নেই, কোনো সমস্যাই নেই, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি ধরো লিখলে যে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের অংশ, তখন তুমি বলতে, যখন তুমি লিখছো যে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের অংশ আশাপূর্ণা দেবী লিখলে, দিয়ে লিখলে ব্যাকেটে 1909-1995 লিখে ব্যাকেটটা ক্লোজ করে দিলে। মনে রাখবে ব্যাকেটের মধ্যে ওয়ার্ড কাউন্ট হয় না, কোটেশনের মধ্যে ওয়ার্ড কাউন্ট হয় না, এগুলো জানো তো তোমরা। আর এসএটিতে কোনো উদ্ধৃতি লাগাবে না, কোনো উদ্ধৃতি মানে কোনো লাইন, কোটেশন তুলে লাইন হয় না, এসএটির মধ্যে হয় না।
এগুলো জানতে হয় তোমাদেরকে। তো কোশ্চেন কি বললাম, আমি জাস্ট উত্তরটা বলে দিচ্ছি, তোমরা প্রথমে যেগুলো বোস করতে হয় তোমরা সবাই জানো ভালো করে, ওগুলো বোস করে নেবে। নতুন মেসোকে দেখে জানলো, সেটা কি জানলো, কি জেনেছিল বলো তো? সিম্পল ডিসকাশন। লেখকরা কোনো অন্য গ্রহের জীব নয়, বা অন্য কোনো জগতের জীব নয়, বা ভিন্ন জগতের জীব নয়, নিছক আর 5টা সাধারণ বাস্তব মানুষ। বাস, আর কিচ্ছু লিখবো না। নিছক আর 5টা সাধারণ মানুষ তপন এ কথাই জেনেছিল। ব্যাস, আর কিচ্ছু লিখবো না। যদি আরো ভালো করে লিখতে চাও, যদি আরো সুন্দর করতে চাও, কি লিখবে, যে লেখকরা কোনো ভিন্ন জগতের প্রাণী নয়, ভিন্ন জগতের জায়গায় কেউ কেউ পরাবাস্তব কথাটা ইউজ করতে পারো। সবাই ভিন্ন জগৎ লিখবে না। যারা ধরো একই স্কুল থেকে আছো, যেমন কোয়াপুর স্কুল আছো, টুকুরিয়া আছো, বা অন্যান্য স্কুল থেকে যারা আছো, যেমন কামারপুকুর আছো, আরামবাগ আছো, বা বর্ধমান স্কুল থেকে যারা আছো, তারা একই স্কুলে 3-4 জন করে আছো। তো কেউ ভিন্ন জগতের লিখলে, কেউ পরাবাস্তব জগতের লিখবে। এটা তোমরা ঠিক করে নেবে যে কে কোনটা লিখবে। তাহলে নতুন মেসোকে দেখে জানলো, সেটা কি জানলো, যে লেখকরা অন্য কোনো জগতের জীব নয়, বা ভিন্ন জগতের জীব নয়, বা পরাবাস্তব জগতের জীব নয়, সাধারণ নিছক সাধারণ মানুষ, বা আর 5জনের মতো। বাবা কাকা মেসো এসব লেখা দরকার নেই। আর 5জনের মধ্যে তোমার বাবা কাকা সবাই ঢুকে গেছে ওর মধ্যে। আর 5জনের মতো সাধারণ মানুষ নতুন মেসোকে দেখে তপন এই কথাই জেনেছিল। ক্লিয়ার? নো রকেট সায়েন্স, ইটস সিম্পল। তারপরে এই করবে, তপন মামার বাড়িতে কেন এসেছিল? 2 নম্বর কোশ্চেন। ছোট মাসির বিয়ে উপলক্ষে। শেষ হয়েছে। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে, আশাপূর্ণা দেবী ব্যাকেটে জন্মসাল মৃত্যুসাল, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে মূল কেন্দ্রীয় চরিত্র, এই টার্মটা দেবে, মূল কেন্দ্রীয় চরিত্র তপন ছোট মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে এসেছিল। এই উত্তরগুলো আমি তৈরি করে রেখেছি, তোমাদেরকে আমি গ্রুপে দেবো। তাও আমি তোমাদেরকে, ধরো যারা গ্রুপে নেই তাদের জন্য আমি এগুলো করে দিচ্ছি আর কি এখন। তারপরে তোমরা করবে, রত্নের মূল্য জহুরির কাছে কথাটির অর্থ কি? আমি জাস্ট অর্থটা বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা বাংলা প্রবাদ, ঠিক আছে? এই প্রবাদ শব্দটাকে তোমার যদি এসেটি কোনো উত্তরের মধ্যে গুছিয়ে ঢোকাতে পেরেছো, যদিও আমি উত্তর লিখে দিয়েছি তোমাদের, কিন্তু সেটা এখন কীভাবে লিখেছি সেটা আমি এখন ইউটিউবে বলবো না, অর্থাৎ এই ভিডিওতে বলবো না। আমি কিভাবে লিখতে হয় ওটাতে, যে প্রবাদ শব্দটাকে কিভাবে ইউজ করবে তুমি, ওটাই হচ্ছে টেকনিক। ওটাই হচ্ছেন তোমার স্যারের ব্রেন। ওটা তোমার ব্রেন না, ওটা তোমার স্যারের ব্রেন, যে কীভাবে প্রবাদটাকে আমি ইউটিলাইজ করছি। ওটাই তোমার স্যার, মানে তোমার থেকে স্যারের এক্সপিরিয়েন্সটা এখানে কাজ করবে। তোমরা সবাই দেখো, সবাই কি লিখবে, রত্নের মূল্য জহুরির কাছে কেবলমাত্র গুণী ব্যক্তি অপরের গুণের কদর করতে পারে। এটা হচ্ছে এই রত্নের মূল্য জহুরির কাছে প্রবাদটার অর্থ। কিন্তু এই প্রবাদ কথাটাকে তুমি কোথায় লাগাবে, দ্যাট ইজ দ্য টেকনিক, যেটা অন্যের থেকে তোমাকে আলাদা করে দেবে। সেটা তোমাদের কাছে যখন নোটস যাবে সেটা আমি তোমাকে পাঠিয়ে দেবো। দেখো কি উত্তর হবে, কেবলমাত্র গুণী ব্যক্তি অপরের গুণের কদর করতে পারে। এখানে একটা শর্টকাট টিপস বলে দিই, যাদের কাছে বামনদেবের ব্যাকরণ বইটা আছে না, তারা দেখবে এই প্রবাদটা দেওয়া আছে, সেই প্রবাদটার একটা অর্থ করে দেওয়া আছে ব্র্যাকেটে। সেই অর্থটা যারা আমার একটু ভালো ছেলে মেয়ে তারা সেটা করে নেবে। তো রত্নের মূল্য জহুরির কাছে কেবলমাত্র গুণী ব্যক্তি অপরের গুণের কদর করতে পারে, এটা আমি লিখেছি। তাই তপনের লেখা গল্পের প্রকৃত রসাস্বাদন, রস আস্বাদন, এটা কি করা হয়েছে, দুটোকে যোগ করে রসাস্বাদন করার যদি কেউ থাকেন, তবে তিনি তার লেখক নতুন মেসমশাই বা ছোট মেসমশাই। কটা ওটা হচ্ছে গুনে নেবে, গুনে নিয়ে আমাকে জানাবে। নতুন মেসমশাই বুঝবে, কি বুঝবে, এর উত্তরে তোমরা করবে। তারপর হচ্ছে তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল। তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল, এই উত্তরটা তোমরা লিখে আমাকে পাঠাবে। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম না খাতা করতে হবে, এরপরে তোমাদের খাতা করার সময় এমসিকিউ লিস্ট আমি দিয়ে দিয়েছি, তাও আমি জ্ঞানচক্ষুর এমসিকিউ লিস্ট পাঠিয়ে দেবো একটা। এমসিকিউগুলো প্রথমে লিখে নেবে, তারপরে যে এসএটিগুলো বলছি সেই এসএটিগুলো আমাকে অ্যান্সার এ গ্রেড কোয়ালিটি, অর্থাৎ বিরিয়ানি। আমি প্রথমেই বলেছি ভাত খেয়েও পেট ভরে, মুড়ি খেয়েও পেট ভরে, আর বিয়ে বাড়িতে ভোজ খেয়ে বা বিরিয়ানি খেয়েও পেট ভরে। কিন্তু খেতে কোনটা ভালো লাগে? স্যার ভাত হলে ভালো লাগে, ভাত তো অবশ্যই ভালো লাগে, মাঝে মধ্যে বিরিয়ানি খেয়ে পেটটা ভরলে ভালো লাগে না? তো পরীক্ষাটা তো আর সব দিন হয় না, পরীক্ষাটা মাঝে মধ্যেই হয়। মাঝে মধ্যে কোনটা খেতে ভালো লাগে? ভাত
না বিরিয়ানি না মুড়ি? আরে মাঝে মধ্যে বিরিয়ানি খেতেই ভালো লাগে, তাই তোমার নোটসের কোয়ালিটি কী হবে? নোটসের কোয়ালিটি হবে বিরিয়ানি। মাইন্ড ইট। সো তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল, এই উত্তরটাও তোমরা লিখবে, এটার মধ্যে কঠিন কিছু নেই। একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে, কি কে কি ছাপানোর কথা বলেছেন, উত্তর করে রাখবে। আচ্ছা, তপন প্রথমে ভাবে ঠাট্টা, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, আমি 2024-এর জন্যও রেখেছি, 25-এর জন্যও রেখেছি। তপন প্রথমে ভাবে ঠাট্টা, কোন কথাটা তপন ঠাট্টা ভেবেছিল? এর উত্তরটা আমি বলেছি। লেখক নতুন মেসোমশাই যখন তপনকে জানালো যে তার গল্প মানে খুব সুন্দর হয়েছে, যেটাকে বইয়ে লেখা আছে দিব্যি হয়েছে, একটু সংশোধন করে দিলে ছাপতে দেওয়া চলে, তখন তপন এটা বিশ্বাস করতে পারেনি। এই কথাটাকে তপন ভেবেছিল নিছক ঠাট্টা। ঠিক আছে, এটাকে ভাষা দিয়ে তোমাদেরকে নোটস যখন পাঠাবো তখন পেয়ে যাবে, কিন্তু তার আগে তোমরা উত্তরটা বানাবে। আগে তোমরা নিজের হাতে লেখা শিখো, তারপরে আমার নোটসগুলো তোমরা করবে। এরপরে করবে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর। ঠিক আছে, তারপরে হচ্ছে করবে মাথার চুল খাড়া হয়ে উঠল, কার কেন মাথার চুল খাড়া হয়ে উঠেছিল? আচ্ছা, দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন কি করছিল, এটা হচ্ছে প্রশ্নটা ছিল। আচ্ছা, মাথার চুল খাড়া হয়ে উঠল, কার কেন মাথার চুল খাড়া হয়ে উঠেছিল? এটা হচ্ছে নতুন মেসোর দ্বারা অনুপ্রাণিত হয়ে তপন নিজেই চেষ্টা করে একটা গল্প লিখে ফেলেছিল। নিজের সৃষ্টিতে তপন এতটাই রোমাঞ্চিত হয়েছিল যে তার মাথার চুল খাড়া হয়ে উঠেছিল। ওকে, এর মধ্যে নো রকেট সায়েন্স। তারপরে করবে বুকের রক্ত ছলকে উঠে তপনের, কেন তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল? এটা উত্তরটা আমি বলে দিচ্ছি। প্রথমে যেমন লিখতে হয় সেরকম লিখবে, তারপর লিখবে গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন পরে হঠাৎই একদিন ছোট মাসি ও মেসো সন্ধ্যা তারা পত্রিকা হাতে নিয়ে তপনের বাড়িতে আসে, সেমিকোলন, তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। এটা হচ্ছে উত্তর। তারপরে হচ্ছে এখান থেকে করবে এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? এটাও তোমাদের পক্ষে খোঁজা কঠিন হবে। ছোট মাসি ও লেখক মেসোমশাই সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে আসার কথা এই অংশটাতে বলা হয়েছে। এই অংশটাতে বলা হয়েছে, এটাকে বলে প্রদত্ত অংশে বলা হয়েছে। তারপরে করবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনা? এটা নিশ্চয়ই তোমরা পারবে, না পারলে আমাকে জানাবে কমেন্টসে। তারপর হচ্ছে বাবা তোর পেটে পেটে এত, কে কোন প্রসঙ্গে এ কথা বলেছিল? এটাও করবে। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, ক্রমশ কোন কথাটা ছড়িয়ে পড়েছিল? তারপরে করবে সূচিপত্রের নামও রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? এ সব উত্তর আমার কাছে রেডি আছে, কিন্তু আমি জাস্ট তোমরা কেমন লিখতে পারছো আগে দেখবো, তারপরে আমি উত্তর পাঠাবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে তপন আর পড়তে পারে না, তপন পড়তে না পারার কারণ কি ছিল? নেক্সট, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, উদ্দিষ্ট ব্যক্তি আহ্লাদিত হতে না পারার কারণ কি? এটা হচ্ছে পর্ষদের নমুনা প্রশ্নে আছে প্রশ্নটা, এটা আমি বলে দিচ্ছি। নিজের লেখা ছাপা হয়ে বেরোলে যে তীব্র আনন্দ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, সেই আহ্লাদ নিজের মধ্যে খুঁজে পায় না তপন, সেমিকোলন। তার কৃতিত্বের চেয়ে তার নিজ কৃতিত্বের চেয়েও যেন বড় হয়ে ওঠে ছোট মেসোর গল্প ছাপিয়ে দেওয়ার কৃতিত্ব ও সংশোধন, যা তপনের আহ্লাদটাকে নষ্ট করে দিয়েছিল। নেক্সট করবে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? এটা 2020 সালে পড়েছিল, হয়েছে? আচ্ছা, এটা তোমরা করে রাখবে, না পারলে আমাকে বলবে। আচ্ছা, উত্তরটা আমি বলে দিচ্ছি। জীবনের প্রথম লেখা গল্প ছাপা হয়ে বেরোনোর পর, সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়ে বেরোনোর পর তপন দেখে কারেকশনের নামে নতুন মেসো পুরো গল্পটাই বদলে ফেলেছেন, অর্থাৎ যেখানে তপন নেই কেবলমাত্র ছোট মেসোর ছবি ফুটে উঠছে। গল্পের এই স্বকীয়তা, এই ভাবনা মনে রাখবে, স্বকীয়তা হারানোর ব্যথিত বেদনায়, স্বকীয়তা হারানোর ব্যথিত বেদনায় তপনের সেই দিনটা সবচেয়ে দুঃখের দিন মনে হয়েছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, শুধু এই মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি ছিল? সংকল্পটা ছিল এটাই,
যে ভবিষ্যতে যদি কখনো তার কোনো লেখা ছাপাতে হয় তবে সে নিজের হাতে সেই লেখা পৌঁছে দিয়ে আসবে পত্রিকার অফিসে। এটা হচ্ছে এসএটি। আমি এর বাইরে কোনো এসএটি লেখাবো না, আমি এর বাইরে কোনো এসএটি লেখাবো না। ক্লিয়ার? ওকে। এমসিকিউগুলো তোমাদেরকে আমি আর একবার ধরিয়ে দিই। জ্ঞানচক্ষু গল্প থেকে আমি যে যে এমসিকিউগুলো করেছি সেই এমসিকিউগুলো তোমরা আরেকবার দেখে নাও। ছাপা হয় হোক না হয় না হোক, এর মধ্যে তপনের যে মানসিকতা প্রকাশ পায় তা হলো অভিমান। উত্তর হচ্ছে অভিমান। আচ্ছা, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। যে দিনটিকে সবচেয়ে দুঃখের দিন মনে হয়েছিল, কোন দিনটিকে? নিজের গল্প ছাপা অক্ষরে দেখার দিনটিকে। আচ্ছা, গল্প পড়ার পর তপন সংকল্প করে। কি সংকল্প করেছিল? ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপাতে দেবে। আচ্ছা, তারপরে কি ছিল? তবু ধন্যি ধন্যি পড়ে যায়। ধন্যি ধন্যির অর্থ হলো কি? প্রশংসা। নেক্সট, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। পায়া ভারী শব্দের অর্থ হলো অহংকারী হয়ে যাওয়া। ক্লিয়ার? ওকে। নেক্সট এখান থেকে করবে যে কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। উদ্ধৃতিটির বক্তা তপনের মা। তপনের লেখাটা নতুন করে নিজের পাকা হাতের তপনের লেখাটা নতুন করে নিজের পাকা হাতের কলমে লিখেছেন তপনের ছোট মেসো। বাবা তোর পেটে পেটে এত, বক্তা হচ্ছে তপনের মা। কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি, কথাটা বলেছিল তপনের মা। বাবা তোর পেটে পেটে এত, এখানে তোর বলতে বোঝানো হয়েছে তপনকে। আচ্ছা, তপন আর পড়তে পারে না কারণ তার কষ্ট হচ্ছিল। নেক্সট যেটা করবে, নেক্সট যেটা আমি লিস্টেড করে রেখেছি, জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা তোমরা জানো আশাপূর্ণা দেবী। জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর কোন গল্পগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে কুমকুম, এটাও তোমরা জানো। আচ্ছা, তারপরে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা হলো তপনের মেসো একজন লেখক। নেক্সট হচ্ছে চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ কি? অবাক হয়ে যাওয়া। তারপরে করবে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে। দেদার শব্দের অর্থ বিস্তর বা প্রচুর। এ দেশের কিছু হবে না, এ কথা যিনি বলেন তিনি হলেন ছোট মেসো। তপনের নতুন মেসোমশাই হলেন পেশায় একজন অধ্যাপক। তারপর হচ্ছে আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। তপনের যে সুযোগের কথা বলা হয়েছে সেটা হলো লেখককে দেখবার সুযোগ। এগুলো আমি মানে সাজেশন টাইপের করেছি আর কি। তারপরে হচ্ছে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, গল্পটা ছাপিয়ে দেওয়া। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? সন্ধ্যা তারা। আচ্ছা, তারপরে হচ্ছে তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছেন? সন্ধ্যা তারা। আচ্ছা, তারপর হচ্ছে শুধু এটাই জানা ছিল না, অজানা বিষয়টি হলো মানুষই গল্প লেখে। নেক্সট করবে তপনের চিরকালের বন্ধু তার ছোট মাসি। আচ্ছা, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? বছর আষ্টেকের বড়। তারপরে করবে আরে বাবা খেপছিস কেন, কথাটি বলেছিল ছোট মাসি। নেক্সট আমি সাজেশনের মধ্যে রেখেছি সূচিপত্রেও নাম রয়েছে, নামটি হলো প্রথম দিন। পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম প্রথম দিন। তপনের সম্পূর্ণ নাম কি ছিল? তপন কুমার রায়। তারপরে রেখেছি সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কেন? তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। নেক্সট কোশ্চেন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, কথাটি বলেছিল তপনের মেজো কাকু। এটা স্টার মার্ক। তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, কথাটি বলেছিল তপনের মেজো কাকু। হয় এবছর নাহলে তোমাদের বেলায় এই কোশ্চেনটা মাস্ট কমন। তারপরে হচ্ছে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, উক্তিটির বক্তা মেজো কাকু। তপনের বাড়িতে বেড়াতে এসে ছোট মেসো খেয়েছেন শুধু কফি। এখান থেকে আমি আর কোনো কোশ্চেন এমসিকিউ আর এসএটি রাখিনি, এর পরের দিনে মার্কস 3 লিখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এই দুটো তৈরি করো, তৈরি করার পরে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যে মিশন 100 গ্রুপ, সেখানে উত্তর করে তোমরা নিজেরাই পোস্ট করবে, ওই গ্রুপেই পোস্ট করবে, আর পার্সোনালি করার দরকার নেই আমাকে। ওকে, তো চলো আজ এ পর্যন্তই। কোশ্চেনগুলো করো, আর যা বললাম বাংলার জন্য প্রত্যেকদিন 40 মিনিট সময় বরাদ্দ করো, বাকি দায়িত্বটা আমার, আমি বুঝে নেব কোন ঘোড়াকে কখন দৌড়াতে হবে,
মানে দৌড় করাতে হবে, এটা আমার থেকে ভালো অনেকেই জানে, আমিও জানি যে কোন ঘোড়াকে কীভাবে দৌড়ানো করানো হয়, কীভাবে সে দৌড়ালে, কোন টেকনিকে দৌড়ালে সে জিততে পারে। তাই তোমাদেরকে প্রেডিকশন করতে আমার একটু সময় লাগবে। ওই মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি 10-12 তারিখের মধ্যে আমি বুঝে যাব কোন ঘোড়া কেমন দৌড়বে। সেই ঘোড়াকে সেই পরিমাণ ছোলা দেওয়া হবে। তবে মিশন 100 গ্রুপে সবই কিন্তু এই গ্রেড কোয়ালিটি যাবে, ওখানে নো কম্প্রোমাইজ। টেলিগ্রাম গ্রুপে যাবে এভারেজ অ্যান্সারগুলো, মনে থাকবে। ওকে, তো চলো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।